দেখলি তো, একটাও রিক্সা দেখছি না। তোর জন্য আজকে দেরি হলো। কতবার যে তোকে কল করেছি। আরে আমার কি দোষ? মামুনি তো আমাকে ডাকেনি, তার জন্যই তো এত দেরি হলো। আচ্ছা রাগ করিস না, সরি। অভিনয়টা ভালোই জানিস, চল। বলেই দুজনেই রিকশায় উঠে বসে। রিকশা দিয়ে যাচ্ছে আর আপন মনে বকবক করেই চলেছে আনায়া। হঠাৎ যাওয়ার পথে কালো একটি গাড়ির সাথে রিকশায় ধাক্কা লেগে আনায়া পড়ে যায়। ও মা গো, গেল গো গেল আমার এত সুন্দর কোমরটা। এই কোন হারামজাদা রে যে ঠিক মতো গাড়ি চালাতে পারে না? চোখ কি অন্ধ নাকি? গাড়ি থেকে নেমে আসে একটা সুদর্শন লোক। চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে পুরোই অবাক। গোলাপি কালারের থ্রি পিস পরা, দেখতে অনেক কিউট আর মায়াবী। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যায়, কিন্তু আনায়ার গালি শুনে লোকটা প্রচুর রেগে যায়। দেখতে তো খুব সুন্দর, কিন্তু মুখের ভাষা এমন কেন? লোকটা সব কিছু ভুলে আনায়ার সামনে গিয়ে দাঁড়ায়। আই এম সরি। আর আপনি একটু আগে আমাকে কি বললেন? নিজে কোনো মতে উঠে লোকটার সামনে দাঁড়িয়ে বলে, বলেছি কোন হারামজাদা যে গাড়ি চালাতে জানে না? তোর চোখ দুটো কি তোর বউয়ের কাছে রেখে এসছিস, হ্যাঁ? নাকি পকেটে রেখেছিস যে ঠিক মতো গাড়ি চালাতে জানিস না? আর তোর সাহস হলো কি করে যে এই আনায়াকে ধাক্কা দিলি, শালা বদের হাড্ডি? এক্সকিউজ মি, আমি আপনার গাড়িকে ধাক্কা দেইনি, বরং আপনার গাড়ি আমার গাড়ির সামনে এসেছে। কি? আমি তোর গাড়ির সামনে এসেছি? হ্যাঁ, অবশ্যই আপনি এসেছেন। আর তুই তোকারি করে কথা বলছেন কেন? এটা কোন ধরনের অভদ্রতা? ওরে আমার ভদ্রতার বাচ্চা রে, 100 বার বলবো, 1000 বার বলবো, তুই একটা সাজারু বিলাই, উচপুক, বদের হাড্ডি কোথাকার। আজ যদি তোর জন্য আমার দেরি হয় না, তাহলে তোকে আমি তেলাপোকার সাথে নুডলস দিয়ে জুস বানিয়ে খাওয়াবো। ও আচ্ছা, এইগুলো কি আপনি খাই বুঝি? তবে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। না আমি খাই না, কিন্তু তোর মতো কিছু ধলা বান্দর আছে না, তাদেরকে খাওয়াই, বুঝলি? বদের হাড্ডি। আপনার সাহস তো কম না। অনেক সময় ধরে আপনি আজে বাজে কথা বলছেন। যদি মেয়ে মানুষ না হতেন না, তাহলে চট দিয়ে সব দাঁত ফেলে দিতাম। কি তোর এত বড় টুকু সাহস, তুই আমাকে চড় মারবি? জানিস আমি কে? তোকে বেগুনের সাথে ইঁদুরের মাংস রান্না করে খাওয়াবো, শালা বদের হাড্ডি। এই আনো, চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। তোদের ঝগড়ার মাঝে সময় যাচ্ছে। না জানি আজকে নতুন স্যার এসে কি বলে। বলেই তোহা আনায়াকে নিয়ে রিকশায় উঠে চলে যায়। আনায়া পিছনে ঘুরে বলে, তোকে আমি দেখে নিব, বদের হাড্ডি। উফ, আজকে দিনটাই খারাপ। কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে। তার উপর বাবা মাকে না বলেই চলে আসলাম। আজকে অফিসে মেয়েটার জন্য দেরি হলো। মিস্টার বকবক, আর একবার যদি আমার সামনে পড়ো না, তাহলে তোমার খবর আছে। বলেই গাড়িতে বসে অফিসের উদ্দেশ্যে চলে যায়। তো আসুন সবাই হিরোর সাথে পরিচিতি হই। আহান রেজওয়ান খান, আরিফ রেজওয়ানের বড় ছেলে আর নামকরা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমেরিকা থেকে পড়াশোনা করে আজকেই দেশে ফিরেছে। আহান দেখতে মাশাআল্লাহ অনেকটাই হ্যান্ডসাম, কিন্তু রাগ যেন তার নাকের ডগাতেই থাকে। মুখে হাসি কম, রাগটাই বেশি। মিথ্যা বলা মোটেও তার পছন্দ না। তার মাঝে একটা ভালো গুণ আছে, আহান ভালো গিটার বাজাতে পারে। আহানের ব্যাপারে গল্পের মাঝে জানতে পারবেন। তো চলুন গল্পে ফেরা যাক। হয়েছে ঝগড়া করে তোর শান্তি? এইবার চুপচাপ বসে থাকবি? কাদো কাদো মুখ করে, সেটা বলতে পারলি আমি ঝগড়া করেছি নাকি ওই শালা বদের হাড্ডি আমার সাথে ঝগড়া করেছে? তুই তো সব দেখলি যে আমার সাথে কিভাবে ঝগড়া করলো। হ্যাঁ, আমি সব দেখছি কে কার সাথে ঝগড়া করেছে আর কে করেনি। এইবার চুপ থাক। থ্যাংক ইউ বেস্টু, আজ তোকে আমি নিজের হাতে রান্না করে ব্যাঙের স্যুপ খাওয়াবো। ছি আনু, তোর মুখ থেকে কখনো ভালো কথা বের হয় না। দুইজনের কথার মাঝেই তারা অফিস এসে পৌঁছে যায়। রিক্সাওয়ালার টাকা মিটিয়ে দ্রুত পায়ে অফিসের ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে দেখে সবাই নতুন স্যারকে শুভেচ্ছা জানানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, তোদের আসতে দেরি হলো কেন? আর আনার মুখটা বাংলার প্যাচ করে রেখেছে কেন? আর বলিস না, অফিসে আসার পথে আয়ানা একটা ছেলের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। তার জন্যই তো এত দেরি। এই মেয়েটা যে কবে ঠিক হবে আল্লাহ জানে। এই লিজা, স্যার কি চলে এসছে? না, এখনো আসেনি। যাক বাবা, বাঁচা গেল। আহান এসে তার অফিসের সামনে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে চোখে সানগ্লাসটা পরে অফিসের ভিতরে চলে যায়।
ম্যানেজার এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, নতুন স্যার চলে এসেছে। বড় স্যারের কাছ থেকে শুনেছি স্যার নাকি ভীষণ রাগী। তাই মিস আনায়া, আপনি নিজের মুখটা একটু বন্ধ রাখবেন। স্যার, আপনি ভালো করেই জানেন আমি অনেকটাই শান্ত ভদ্র একটা মেয়ে, তাই আমাকে এইসব কথা বলতে হবে না। মিস আনায়া, আপনার মুখটা বন্ধ করবেন। যখনই মুখ খোলেন তখনই আপনার মুখ দিয়ে খই ফোটে। স্যার, আজকে কি আপনার বউ আপনাকে মেরেছে যে আমার মতো একটা কিউট মাসুম বাচ্চার উপর অত্যাচার করছেন? মিস আনাইয়া, আপনি একটু চুপ করবেন। স্যার, আমি কানে শুনতে পারি, চিৎকার করার কি আছে? উফ আল্লাহ। বলেই সেইখান থেকে চলে যায়। শালা খচ্চর কোথাকার, বউয়ের সাথে ঝগড়া করে পারে না, আর এখন এসছে আমার উপর ঝজ মেটাতে। তাদের কথার মাঝেই আহান অফিসের ভিতরে ঢুকে পড়ে। সবাই আহানকে দেখে হাসি মুখে এক এক করে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, আর ম্যানেজার সবার কাছ থেকে ফুলগুলো হাতে নিচ্ছে। সবার সাথে পরিচিত হয়ে আহান আনায়ার সামনে দাঁড়াতেই বেশ অবাক হয়ে যায়। আনায়া যেই না ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে, আহানকে দেখেই চিৎকার করে বলে ওঠে, এই বদের হাড্ডি, তুই এইখানে এই অফিসে কেন? ম্যানেজার সাথে সাথে এসে বলল, মিস আনাইয়া, ভালোভাবে কথা বলুন, উনি অফিসের বড় স্যার। আহান আনার দিকে রাগিয়ে চোখে তাকিয়ে দ্রুত পায়ে নিচের কেবিনে চলে যায়, সাথে ম্যানেজার চলে যায়। ও আমার আল্লাহ গো, আমার এখন কি হবে? এইবার তো আমাকে মেরেই ফেলবে এই বদের হাড্ডি। কিরে, স্যারকে দেখে এভাবে চমকে গেলি কেন? স্যারকে তুই চিনিস? চিনি মানে খুব ভালো করে চিনি। আরে এর সাথেই তো আমার আসার পথে ঝগড়া হয়েছে। কি? আল্লাহ জানে তোর আজকে কি হয়েছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? এই বদের হাড্ডিটাকে যদি ইঁদুরের বিষ দিয়ে মেরে ফেলি। কি? এত অবাক হওয়ার কি আছে? যা সত্যি তাই বলেছি। আমি এখানে আর চাকরি করব না, আমি গেলাম। মিস আনাইয়া, কোথায় যাচ্ছেন আপনি? আপনি এই পেপারে সাইন করুন। বড় স্যার খুশি হয়ে আপনাকে 3 বছরের জন্য কন্ট্রাক্ট নিয়েছে। আর কি, আনায়াও খুশি মনে পেপারে সাইন করে দেয়। আর হ্যাঁ, আজ থেকে আপনি আহান স্যারের পিএ, বুঝতে পেরেছেন? কি? আমি এই বদের হাড্ডির বিয়ে করবো না, আমি এই চাকরি করব না। আপনি কিন্তু এই মাত্রই এই পেপারে সাইন করেছেন, তা বললে চলবে না। আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যারের কেবিনে। বলেই ম্যানেজার চলে যায়। এখন আমার কি হবে? মামুনি গো, বাঁচাও আমাকে। তোমার এই কিউট মাসুম বাচ্চাটাকে এই বদের হাড্ডির হাত থেকে বাঁচাও। কি আর হবে? যা হওয়ার হবে। দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি স্যারের কেবিনে চলে যা। যাই বলিস না কেন, আনার সাথে মিলে গেছে। লিসা আর তোহার কথা শুনে আনায়া ফেংচি কেটে দ্রুত পায়ে আহানের কেবিনে চলে যায়। মে আই কাম ইন? ইয়েস কাম। আহান তার হাতের ফাইলটা রেখে আনায়ার দিকে সরু চোখে তাকায়। তো আপনি আমার পিএ, তাই তো? জি বদের হাড্ডি, এটুকু স্যার। তো মিস বকবক, আপনি জানেন পিএর কাজ কি কি? ও হ্যালো বদের হাড্ডি, আমি মিস বকবক না, আমার নাম হলো আনায়া আহমেদ চৌধুরী। এইটা কি আপনার নাম নাকি পুরো পরিবারের নাম, কোনটা? আর আজ থেকে আপনি যখন আমার পিএ, তাহলে আমি যা বলবো তাই করবেন। কেন রে, তোর সব কথা আমার শুনতে হবে? আর তুই কোন খ্যাতের মুলা রে? হ্যাঁ, আরিফ রেজওয়ানের খান একমাত্র ছেলে, আহান রেজওয়ান খান। কি? পাপাই কত ভালো, আর তার ঘরে এমন একটা বদের হাড্ডি কিভাবে জন্ম নিল? হে আল্লাহ। আনায়ার মুখের কথা শুনে আহান রেগে একটা ধমক দেওয়াতে আনায়া বেশ ভয় পেয়ে যায়। আর একবার যদি মুখ দিয়ে বাজে কথা বের হয় মিস বকবক, তাহলে আমি আপনাকে যে কি করব তার নিজেও বুঝতে পারবেন না। যান, আমার জন্য কড়া করে একটা কফি বানিয়ে নিয়ে আসেন। আনায়া আর 1 মিনিটও না দাঁড়িয়ে দ্রুত পায়ে আহানের কেবিন থেকে বের হয়ে যায়। আর এইদিকে আহানের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। আমার সাথে পাঙ্গা, তাই না মিস বকবক? এইবার দেখো তোমার অবস্থা কি করি। বলেই আহান বাঁকা হাসি দেয়। আনায়া নিজের ইচ্ছে মতো আহানকে গালি দিচ্ছে। শালা কুত্তা বাদর, সাহস কত বড়! আমাকে আমাকে বলে কফি বানাতে? এইগুলো সব ইচ্ছে করেই করছে। দাঁড়া, তোকে এমন কফি খাওয়াবো যে আমার নাম তুই কখনোই ভুলবি না। আনায়া তার ব্যাগ থেকে লবণ বের করে ইচ্ছে মতো কফির মধ্যে ঢেলে দেয়। তারপর সুন্দর করে কফিটা হাতে নিয়ে আহানের কেবিনের দিকে চলে যায়। কেবিনে ঢুকেই আনায়া কফিটা আহানের মুখের সামনে ধরতেই আহান তার হাত থেকে কফিটা নিয়ে নেয়। স্যার,
আমি এখন আসি। হুম, এখন আসতে পারেন। আহানের কথা শোনা মাত্রই আনায়া আর 1 মিনিট দেরি না করে কেবিন থেকে বের হয়ে সোজা নিচের ব্যাগটা হাতে নিয়ে তোহাকে বলেই তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে যায়। আল্লাহ, এইবারের মতো বেঁচে গেছি। শালা তুই এখন বুঝবি আনায়া কি জিনিস। আহান হাত থেকে ফাইলটা রেখেই কফিতে চুমুক দিতেই তার মুখ ছিটকে বের হয়ে যায়। মুহূর্তের মাঝেই তার চেহারা লাল বর্ণ ধারণ করে। কফির মগটা ছুঁড়ে ফেলে ম্যানেজার বলে চিৎকার করে ওঠে। ম্যানেজার দ্রুত পায়ে আহানের কেবিনে চলে এসে দেখে আহানের চেহারা রাগে লাল হয়ে আছে। ম্যানেজার, মিস আনায়া কোথায়? স্যার, উনি তো চলে গেছে। বলেই ম্যানেজার মাথা নিচু করে রাখে। অনেক বড় ভুল করলে মিস্টার বকবক, আর এর শাস্তি তো তুমি পাবে। বলেই আহান তার কেবিন থেকে বের হয়ে যায়। আনায়া কোনো মতে নিজের বাসায় ফিরে কাঁধ থেকে ব্যাগটা সোফায় রেখে ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঠকঠক করে খেয়ে সোফায় বসে হাঁপাতে থাকে। শালা এখন তুই বুঝবি আনায়া কি জিনিস। আনায়াকে এইভাবে হঠাৎ করে বাসায় আসতে দেখে সাহেলা অনেকটা অবাক হয়ে যায়। কি রে, এই অসময়ে তুই বাসায় চলে এলি? কোনো গন্ডগোল করিসনি তো? না, কোনো গন্ডগোল করিনি, ভালো লাগছিল তাই চলে এসেছি। গন্ডগোল ছাড়া কবে আমার মেয়েটা শান্ত থেকেছে বলতে পারো? নিশ্চয় কিছু একটা করেছে, তার জন্যই তো এত শান্তভাবে বসে আছে। আরে না পাপাই, অফিসে যাওয়ার পথেই এক বদের হাড্ডির সাথে আমার ঝগড়া হয়েছে, তার জন্যই মাথাটা অনেক গরম। তাদের কথার মাঝেই আহান এসে হাজির। মা, 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 কোথায় তোমরা? আহান হলরুমে ঢুকেই দেখে আরিফ আর সাহেলা দাঁড়িয়ে আছে। তাদের সাথে একটা মেয়েও আছে। আহানের কণ্ঠ শুনে আনায়া কিছুটা চমকে যায়। এই রে, এখন কি হবে আমার? আরে আহান, কাউকে কিছু না বলে চলে এলে যে? আর তোমার চেহারার এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? আচ্ছা, কি হয়েছে সেটা বলো, আমরা সবাই একটু শুনি। বিডিতে আসার পথে একটা পাবনা থেকে পালানো পাগল মেয়ে আমার গাড়ির সামনে এসে পড়ে। তারপর আমার সামনে এসে আমাকে ইচ্ছে মতো অনেকগুলো কথা শুনিয়ে চলে যায়। অফিসে গিয়ে দেখি সেই পাগল মেয়েটা আমার অফিসে আমার পিএ হয়ে কাজ করবে। জানো, তোমরা 1 কাপ কফি বানাতে বলেছি বলে কফির মধ্যে লবণ মিশিয়ে সেই কফি আমাকে দিয়েছে। আরেকবার যদি আমার সামনে আসে না, তাহলে চট দিয়ে সব কয়টা দাঁত ফেলে দিব। ওই মেয়েটা তোকে লবণ কফি খাওয়ালো? মানতে হবে, মেয়েটার অনেক সাহস। আচ্ছা আহান, দেখো তো এই মেয়েটা সেই মেয়ে কিনা। আরিফ সাথে সাথে আনায়াকে আহানের সামনে দাঁড় করায়। আহান দেখা মাত্রই রেগে যায়। এই বদের হাড্ডি মেয়ে কি? আমার নাম আছে। তো আপনার নামটা যেন কি, মিস বকবক? কেন রে, বিয়ে করবি আমাকে? নাম দিয়ে কি করবি? নাগিন ডান্স দিবি যে আমার নাম জানতে চাইছিস? আর একবার যদি তুই তুকারি করো না, তাহলে তোমার গালে চড় মেরে সব কয়টা দাঁত ফেলে দিব, বেয়াদব মেয়ে। কি তোর এত বড় থুকু সাহস, তুই আমাকে চড় মারবি? তো দে না, দে দে চড়বে, সারা বজ্জাত অ্যানাকোন্ডা। তোকে আমি ইঁদুরের স্যুপ রান্না করে খাওয়াবো। ইয়াকছি, এইগুলো কি ভাষা রে বাবা? আমি শিওর তুই পাবনা থেকে এসেছো, তা না হলে মুখ দিয়ে এমন ভাষা কি বের হয়? আর তুমি আমাকে কি বললে? আমি অ্যানাকোন্ডা? তুমি পাগলি, ছাগলনি, শাকচুন্নি। যেই ছেলের কপালে পড়বে সেই ছেলের জীবনটাই শেষ হয়ে যাবে। কি বললি তুই, বদের হাড্ডি? আর এইদিকে দুইজনের ঝগড়া শুনে শব্দ করে হেসে দেয়। আনায়া তো আরিফ আর সাহেলার দিকে তাকিয়ে নিচের রুমে চলে যায়। যাওয়ার সময়ে আহানের দিকে তাকিয়ে বলে, এই বজ্জাত বদের হাড্ডি তোকে আমি দেখে নিব। তোমরা দুইজন মিলে হাসতেছো, আর এই মেয়েটাকে কিছু বললে না? কে এই মেয়ে? আর তোমরা কেন ওকে এই বাড়িতে রেখেছো? বের করো এই মেয়েকে বাড়ি থেকে। আহান, যা বলছো তাতে চুপ করে থাকো। আনায়া হলো তোমার রাজীব আর রত্না আঙ্কেল আন্টির মেয়ে। ছোটবেলা থেকে আনায়া আমাদের সাথে থাকে, আর যেন এই ধরনের কথা তোমার মুখে না শুনি। আরিফ নিচের রুমে চলে যায়। আহান, তোমার বাবার কথায় রাগ করো না। তুমি না থাকায় আনায়া আমাদের সাথেই থেকেছে। মানছি আনায়া অনেকটাই দুষ্টু, কিন্তু তার মনটা খুব ভালো। তোমার বাবা আর আমি যেমন আয়ানার মায়ায় পড়ে গেছি, ঠিক তুমিও একদিন আয়ানার মায়ায় পড়ে যাবে। আচ্ছা যাও, তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, অনেকটা সময় পার করে এসেছো। বলেই সাহেলা চলে যায়।
ও মাই গড, এই ফাজিল মেয়ে তো আমার বাবা মাকে জাদু করে ফেলেছে। সমস্যা নাই মিস বকবক, আগে আগে দেখো তোমার সাথে আর কি কি হয়। বলেই বাঁকা হেসে আহান তার রুমে চলে যায়। শালা খচ্চর ইতরের বাচ্চা, সাহস কত বড় আমার সাথে ঝগড়া করে। তোকে তো আমি দেখে নিব বজ্জাত বদের হাড্ডি। তোকে যদি আমি নাকানি চুবানি না খাওয়াই তাহলে আমার নামও আনায়া আহমেদ চৌধুরী না। নিজের নাকে কিছুটা ঘষা দিয়ে হঠাৎ করেই আনায়ার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। তো মিস্টার লাল্লুলাল, আজ রাতেই তোমার 12টা বাজবে। এই বলেই আনায়া বাঁকা হাসি দেয়। তার ভাবনার মাঝেই তোহা কল করে। ফোনে তোহার নাম্বার দেখে মুচকি হেসে কলটা রিসিভ করে কথা বলে। তোহাকে সবকিছু বললেই তোহা অনেকটাই অবাক হয়ে যায়। এখন তোর কি হবে আনায়া? পারবি তো এক ছাদের নিচে থেকে ঝগড়া করতে? আরে আমি কোথায় ঝগড়া করি? আমার মতো কিউট একটা মাসুম বাচ্চা কখন ঝগড়া করতে পারে? না, তুই কেন ঝগড়া করতে যাবি? তোর সাথে সবাই ইচ্ছে করে ঝগড়া করে। কি ঠিক বললাম তো? থ্যাংক ইউ। কাল তোকে আমি নিজের হাতে ইঁদুরের বিরিয়ানি রান্না করে খাওয়াবো, আর সাথে ব্যাং আর টিকটিকি চাটনি। ইয়াচ্ছি প্লিজ আয়ানা, এইসব কথা আর বলিস না, আমি এবার বমি করে দেব। আচ্ছা আমি রাখি, তোর সাথে পরে কথা বলবো। বলেই তোহা কলটা কেটে দেয়। আল্লাহ, এই মেয়ের কবে যে সুবুদ্ধি দিবে, যত আজে বাজে কথা এই মেয়েটার মুখে। আনায়া হাতের ফোনটা রেখে ফ্রেশ হতে চলে যায়। আর এইদিকে আহান তার রুমে এসেই দেখে তার রুমটা আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। শুধু পাল্টেছে তার বাবা মা ওই ফাজিল মেয়েটার জন্য। এই মেয়ের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। বলেই আহান ফ্রেশ হতে চলে যায়। আনায়া ফ্রেশ হয়ে চলে যায় তো ছোট্ট বারান্দায় বড় থাই গ্লাস সরাতেই বিভিন্ন ফুলের গন্ধ এসে পুরো রুমে ছড়িয়ে যায়। বাগানেই শুরু হয় আনায়ার বিখ্যাত গান। আমি কাক দেখেছি সাদা কাক, যার মাথায় টাক টাক, কাকের মাথায় নাই চুল, ওরে ভাই আকাশে ওড়ে সাদা কাক, যার মাথায় টাক টাক। আহান ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে গেলেই তার কানে আসে এমন অদ্ভুত গান। আহান কিছুটা কপাল কুঁচকে গানটার অনুসরণ করে দেখে বারান্দা থেকে আসছে। আহান হাতের টাওয়ালটা রেখে দ্রুত পায়ে বারান্দায় গিয়ে দেখে আনায়া ফুল গাছে পানি দিচ্ছে আর মনের সুখে এই অদ্ভুত গান গাইছে। আনায়া আবার গানটা বলতে শুরু করে। আমি কাক দেখেছি সাদা কাক, যার মাথা টাক টাক, কাকের মাথায় নাই চুল, ওরে ভাই আকাশে ওড়ে সাদা কাক, যার মাথা টাক টাক। আহান যেন অনেকটাই অবাক হয়ে যায়। এই মেয়েটাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? গানের পুরাই ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছে। এটা কি গান নাকি আর কিছু? উফ আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? পুরো বাড়িটাই যেন পাগলের কারখানা। এইভাবেই সময়টা যেতে থাকে। সবাইকে রাতে ডিনারের জন্য যে যার রুম থেকে হল রুমে চলে যায়। এই প্রথম আনায়াকে কিচেনে দেখে বেশ অবাক হয় সাহেলা। কিরে তুই হঠাৎ কিচেনে কি মনে করে আজকে কিচেনে আসলি? মাথায় কি দুষ্ট বুদ্ধি এসেছে? এই রে, মামুনি বুঝে গেল নাকি? আরে না মামুনি, তুমি কষ্ট করবে তাই ভাবলাম তোমার সাথে হাতে হাতে কাজটা করে দিই। তোকে বিশ্বাস করতে হবে। আচ্ছা শোন, এইগুলো হলো আহানের খাবার। ও তো তেমন একটা জাল খায় না। এই খাবারগুলো তুই হাতে নিয়ে করে আয়। আচ্ছা মামুনি, তুমি যাও, আমি আসছি। আরে ভদ্রের বাচ্চা, তুই ঝাল খেতে পারিস না? দাঁড়া, আজ তোকে এমন ঝাল খাওয়াবো যে তুই আমার নামটা মনে রাখ। আনায়া আর দেরি না করে তাড়াতাড়ি করে সব কয়টা খাবারে ইচ্ছে মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দেয়। এইবার আনায়ার হাতে অসাধারণ খাবার আজ বদের হাড্ডি খাবে। এমা, দেখতেই তো চোখে পানি চলে আসছে। বলেই আনায়া সব কয়টা খাবার নিয়ে খাবার টেবিলে রাখে। আহানকে ডাকে, তার মাত্রই সে তার রুম থেকে নিচে নেমে এসে দেখে আনায়া চুপ করে বসে আছে আর তার পাশে আরিফ আর সাহেলা। আনায়াকে দেখা মাত্রই আহানের প্রচুর রাগ উঠে যায়। কি হলো, এভাবে কেন দাঁড়িয়ে আসো? রাতে ডিনার কি করবে না? বলেই আহান নিচের জায়গায় বসে পড়ে। প্লেটে খাবার বেড়ে দিলে আহান তার নিজ হাতে পছন্দের মাংস কষা প্লেটে নিয়ে নেয়। তা দেখে যেন আনায়া ভীষণ খুশি হয়। খানা খা বদের হাড্ডি, একবার শুধু খেয়ে দেখ, তোর 12টা থেকে 14টা বেজে যাবে। আমার সাথে এই আনায়ার সাথে পাঙ্গা? খেয়ে দেখো ঘুঘু পাখি, তোমার অবস্থা কি হয়। আহান তার খাবারে মন দেয়।
যেই না এক পিস মাংস নিচের মুখে নেয়, সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে অন্তরাত্মা ছেড়ে চিৎকার করে ওঠে। সাথে সাথে ঢক ঢক করে পানি খেয়ে রাগী গলায় বলে ওঠে, এই খাবার কে রান্না করেছে? কেন আহান, তোমার মা রান্না করছে। কি হয়েছে? তোমার চেহারা এরকম দেখাচ্ছে কেন? মা জানে যে আমি ঝাল খেতে পারি না, তাহলে এত ঝাল কেন আমার খাবারে? এটা কেউ ইচ্ছে করে দিয়েছে। আমি তো তোমার খাবারে জাল দেইনি, তাহলে এত জাল হলো কিভাবে? আনায়া, তুই কি এই কাজ করেছিস? না মামা, মানে আমি এই কাজ কেন করব? হয়তো তুমি রান্না করতে গিয়ে ঝাল বেশি দিয়েছো। ও আল্লাহ, ও আমার আল্লাহ, এখন কি হবে? ধরা তো খেয়ে গেলাম। আমি জানি মিস বকবক, তুমি এটা ইচ্ছে করে করেছো। আমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে, তাই না? বাড়িতে তো আমি কিছুই করতে পারবো না, কিন্তু অফিসে তো বাবা আর যাবে না। কাল তৈরি দেখো, কাল তোমার এমন হাল করব যে তুমি সবসময় আমার কথা মনে রাখবে। অনেক সকালে উঠে আনায়া ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে কাঁধে ব্যাগ নিয়ে কোনো মতো নাস্তা খেয়ে বের হয়ে অফিসে চলে যায়। তার কারণ সে ওই উজবুকের সামনে পড়তে চায় না। অফিসে ঢুকেই দেখা হয় লিমনের সাথে। হাই আনায়া, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করলে না যে আমি কেমন আছি? ওই তুই কে রে যে তোকে জিজ্ঞাসা করব যে তুই কেমন আছিস? দেখ, আমাকে বেশি ডিস্টার্ব করবি না, তা না হলে ওই বদের হাড্ডির মতো তোকেও বিষ খাওয়াবো, বুঝলি? আনায়ার মুখে এমন কথা শুনে লিমন তার জায়গায় গিয়ে বসে পড়ে। আল্লাহ, কি মেয়ে রে বাবা! কি রে, আজ সূর্য কোথা থেকে উঠেছে যে এত তাড়াতাড়ি অফিসে চলে এলি? কেন তাড়াতাড়ি এসছি জানিস? ওই কুত্তা উজবুক বাদর বদের হাড্ডির সাথে ডান্স করার জন্য। মাঝে মাঝে মন চায় শালা বজ্জারটাকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলি। আইরে, এই মেয়ে বলে কি? মিস আনাইয়া, এই ধরুন ফাইল। 24 ঘন্টার মধ্যে সবকিছু ঠিক করে স্যারের কেবিনে রেখে আসবেন। স্যার আসার আগে মনে যেন থাকে। স্যার শুনুন, আপনি এক কাজ করুন, এই ফাইলগুলো আপনি দেখুন। আপনি কোনো কাজ করেন না, সারাদিন খেয়ে তো পেটের ভুঁড়ি বাড়াচ্ছেন। তার থেকে ভালো একটু গায়ে গতরে খাটুন, বুঝলেন? মোটা ভ্যাজ কোথাকার। মিস আনাইয়া, চুপ করে থাকতে পারেন না আপনি? যখনই মুখ খোলেন তখনই আজে বাজে কথা বের হয়। আপনার যা বলেছি তাই করেন। বলেই ম্যানেজার চলে যায়। শালা মোটা গরু কোথাকার, বউয়ের কাছে মার খায় আর আমার উপর ছাদ সারে। তোর উপরে ঠাডা পড়ুক, মোটা ম্যানেজারের বাচ্চা। এই আনায়া, তুই কি একটু চুপ থাকতে পারিস না? তোর পেছনে দেখ, ম্যানেজার দাঁড়িয়ে আছে। আনায়া ঘুরে দেখে যে ম্যানেজার দাঁড়িয়ে আছে। আনায়া মেকি হাসি দিয়ে বলে, কিছু কি বলবেন স্যার? আজকে বড় স্যার আসুক, আপনার খবর আছে। তো স্যার, কয়টার খবর? 12টা নাকি 14টা খবর? বলে দিলে একটু ভালো হতো। আর কি বললেন আপনি? ওই আপনাদের হনুমান স্যারের কাছে আমার নামে বিচার দেবেন? তাহলে স্যার, আমি আপনাকে ছাগলের মাংস আর সাপের মাংস দুইটা মিলিয়ে জুস করে খাইয়ে বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? আপনি একটু চুপ করবেন? বলেই সেইখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। আনায়া তোহা আর লিসার দিকে তাকিয়ে দেখে তারাও নিজেদের মুখে হাত দিয়ে রেখেছে। কিরে, তোরা দুজন খাবি না আমার হাতে তৈরি করা জুস? লিজা, আরে না, প্লিজ একটু চুপ থাক, আর কিছু বলিস না। আনায়া তাদের সাথে কথা না বলে কাজে মন দেয়। এত ফাইল দেখে আহানকে ইচ্ছে মতো গালি দিতে থাকে। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আহান। আয়নার সামনে দাঁড়িয়ে নিচের চুলগুলো ঠিক করে নেয়। হাতে ঘড়িটা পরে তার রুম থেকে বের হয়ে যায়। হলরুমে এসে চারিদিকে একবার নিজের চোখ বুলায় আর মনে মনে বলে, কি ব্যাপার, আজকে এত বাড়িটা শান্ত কেন মিস বকবক? কোথায়? কি ভাবছো আহান? কাউকে কি খুঁজছো? না মানে তোমার আদরের বাদরের মেয়ে কোথায়? ও আনায়া, ও তো অফিসে চলে গেছে। বললো যে অনেক কাজ আছে, তাই কোনো মতে নাস্তা করে চলে গেছে। নাও, তুমি তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নাও। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো মিস বকবক, আসছি আমি, রেডি। দেখো, রাতের শোধ যদি না তুলেছি তাহলে আমার নামও আহান রেজওয়ান খান না। আহান কোনো মতো খাবার খেয়ে সাহেলাকে বলে বের হয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 30 মিনিট পরে আহান তার অফিসে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে সানগ্লাসটা চোখে পরে অফিসের ভিতরে ঢুকে যায়। কিরে, তুই মুখটা এমন বাংলার প্যাস করে রেখেছিস কেন? আরে ধুর, এতগুলো ফাইল দিয়ে আমার মতো মাসুম
বাচ্চার উপর অত্যাচার করছে এই বজ্জাত বদরে হাড্ডি শালা। শালাকে যদি একবার সামনে পাই না, তাহলে তাকে ইঁদুরের বিষ দিয়ে মেরে দিব। লিজা আর তোহা পিছনে ঘুরেই দেখে আহান দাঁড়িয়ে আছে, দোহাত তার পকেটে দিয়ে। আহান ইশারা করতেই দুজন চুপ হয়ে যায়। আচ্ছা, আর কি কি করতে মন চায় তোমার? মন তো চায় অনেক কিছু শালা উজবুক। যদি পাপায়ের ছেলে না হতো তাহলে ওকে সোজা উপরে পাঠিয়ে দিতাম। অ্যানাকোন্ডার বাচ্চা যখন থেকে বিড়িতে এসে আমার পেছনে পড়ে আছে, থাকবে নাই বা কেন? আমার মতো এত কিউট মেয়ে কখনোই তো দু চোখে দেখেনি। কিভাবে যে এই বদের হাড্ডি পাপায়ের ঘরে জন্ম হলো কে জানে। কিরে, তোরা দুজন চুপ করে কেন আছিস? কিছু তো বল। এমন মনে হচ্ছে যেন সামনে তোরা হনুমানকে দেখছিস। কিরে, কিছু তো বল। এই বলে আনায়া ঘুরে তাকিয়ে দেখে তার সামনে আহান দাঁড়িয়ে আছে। শালা সব শুনে নিল না তো? তো মিস বকবক, আমাকে বিষ দিয়ে মারবেন? এই পর্যন্ত কয়টা ছেলেকে মেরেছেন? নাকি এমনিতেই আপনার মুখ চলে? কোনটা? ফালতু কথা না বলে মন দিয়ে কাজ করুন, আর 15 মিনিট পর সব ফাইল আমার কেবিনে চাই। বলেই আহান তার কেবিনে চলে যায়। শালা তোকে তো দেখে নিব। আমাকে অর্ডার করা? দাঁড়া, ফাইলের এমন অবস্থা করব যে চিরজীবন মনে থাকবে। বদের হাড্ডি কুমিরের বাচ্চা, মন তো চায় এক ঘুষি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিই। আহান এইসব কিছু তার ল্যাপটপে দেখছে আর হাসছে। সত্যি মেয়েটা অনেক দুষ্টু। হাই আনায়া, এটা দেওয়ার ছিল তোমাকে। কি এটা? খুলে দেখো। বলেই লিমন চলে যায় তার কেবিনে। আনায়া কিছুটা কপাল কুঁচকে ভালো করে দেখে এইটা একটা চিঠি। মনে হয় ভালোবাসার চিঠি। কি এই চামড়া লিমনের বাচ্চা? আনায়ার চিৎকারে সবাই যেন তার দিকে তাকিয়ে থাকে। আনায়া সবার দিকে তাকিয়ে দেখে তার দিকে সবাই ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। এই তেলাপোকার দলেরা, এইভাবে তোরা তাকিয়ে আছিস কেন? তোরা যে যার মতো কাজ কর। ওই, আমি তোর কত সিনিয়র, হ্যাঁ? আর তোর সাহস হলো কেমনে এমন ফালতু চিঠি দেওয়ার? শালা, তুই এখন কান ধরে দাঁড়িয়ে থাক। আনায়ার এসব কাণ্ড দেখে আহান রাগে তার কেবিন থেকে বের হয়ে আসে। কি হচ্ছে এটা কি এখানে? এই খাম্বার বাচ্চা, চুপ কর। দেখতে পারছিস না চোখে কি করছি? এই তো হয়, এই খাম্বাটাকে সরাতো। আনু, আহান স্যার তোর পেছনে। আনায়া পিছনে ঘুরেই দেখে যে আহান খাম্বাটা দাঁড়িয়ে আছে। উফ, যেখানেই যাই পেছন পেছন চলে আসে। আচ্ছা, বদের হাড্ডি লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শোনা কিন্তু ভালো না। আহান এইবার অনেকটা রেগে জোরে ধমক দিলে সবাই ভয়ে কেঁপে ওঠে। এইভাবে তুমি ওকে কান ধরালে কেন? কি অপরাধ লিমনের? তোকে কেন বলবো রে যে ওই তেলাপোকার বাচ্চা কি অপরাধ করেছে? আহান নিচের রাগটাকে আর কন্ট্রোল করতে না পেরে আনায়ার হাত ধরে তার কেবিনে নিয়ে আসে। এই তেলাপোকা, ছাড় বলছি, তা না হলে আমি পাপাইকে বলে দিব যে আমার তুই ইজ্জতের ফলুদা বানিয়ে দিয়েছিস। আহান আনায়ার হাত ছেড়ে বলে। ও তাই নাকি? তাহলে মিথ্যাটা সত্যি করে দেই। বলেই আহান আনায়ার গোলাপি ঠোঁট নিচের দখলে করে নেয়। আচমকা এমন হওয়াতে আনায়ার চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। আনায়া ইচ্ছে মতো তার হাত দিয়ে আহানের বুকে কিল ঘুষি মারছে, কিন্তু তাতেও আহানের যেন কিছুই হচ্ছে না। প্রায় 15 পর আহান আনায়াকে ছেড়ে দেয়। আনায়া এখন সেইভাবেই দাঁড়িয়ে আছে। আহানের কাছে এইসব কিছুই না। সে নর্মাল ভাবে তার চেয়ারে গিয়ে বসে পড়ে। তো মিস বকবক, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু কি বলবে? আনায়ার হুঁশ ফিরে এলে রেগে আহানের সামনে গিয়ে দাঁড়ায়। এই বদের হাড্ডি, তোর সাহস হলো থুকু সাহস হলো কি করে আমাকে কিসমিস করার? শালা ইতর তেলাপোকা, তোকে তো আমি ব্যাঙের সাথে নুডলসের জুস করে খাওয়াবো। ও আচ্ছা, আমার মনে হয় ডোজটা কম হয়ে গেছে। এত কথা না বলে আমার জন্য কফি নিয়ে এসো, যাও। আনায়া আর কিছু না বলে কেবিন থেকে বের হয়ে যায়। যাওয়ার পথে তোহার সাথে দেখা হয়। এই আনু, স্যার তোকে এইভাবে হাত ধরে নিয়ে গেল কেন? কি হয়েছে? কি আর হবে, ইজ্জতের ফালুদা হয়েছে। বলেই আনায়া চলে যায় কফি বানাতে। মানে কি বললো আনু? ইজ্জতের ফালুদা? ও আমার আল্লাহ! আনায়া কফি বানাচ্ছে আর আহানকে গালি দিচ্ছে। শালা তেলাপোকা, আমাকে কিসমিস দেয়া। দাঁড়া, তোকে এমন কফি খাওয়াবো যে কফি খেয়ে তুই বাদরের মতো লাফাবি। আনায়া তার ব্যাগ থেকে লাল মরিচের একটা প্যাকেট বের করে সবগুলো কফির মধ্যে দিয়ে দেয়। তারপর কফিটা নিয়ে আহানের কেবিনে চলে যায়।
আহানের সামনে দাঁড়িয়ে তার মুখের সামনে কফিটা ধরে। আহান ইশারা করতেই আনায়া কফিটা টেবিলের সামনে রেখে দেয়। উজবুক কোথাকার, যখন কফি খাবি তখন বাদরের মতো ডান্স দিবি। স্যার আপনার কফি। আর এখন আসি। এখন আসতে পারো। বলেই আহান তার কাজে মন দেয়। আনায়া আর 1 মিনিট দেরি না করে হাতে ব্যাগটা নিয়ে চলেই যাবে, সেই সময় ম্যানেজার তার সামনে আসে। আপনি কোথায় যাচ্ছেন মিস আনাইয়া? ধুর মোটা ভেজ, আসার আর সময় পেল না। স্যার আমার আম্মু অনেক অসুস্থ, তাই বাসা থেকে কল করেছে, আমাকে যেতে হবে। আমি এখন আসি স্যার। বলেই দ্রুত পায়ে আনায়া অফিস থেকে বের হয়ে যায়। আহান তার ফাইলটা হাত থেকে রেখে কফি কাপে চুমুক দেয়। সাথে সাথে আহান চিৎকার করে ওঠে। আহান সামনে থাকা গ্লাসে পানি খেয়ে নেয়। রাগে যেন তার মুখ লাল হয়ে গেছে, কপালের রগগুলো ভেসে উঠেছে। হাতের সামনে ফাইলটা ছুঁড়ে ফেলে। মিস আনায়া! আহানের চিৎকার শুনে ম্যানেজার তার কেবিনে চলে আসে। স্যার কি হয়েছে আপনার? মিস আনায়া কোথায়? স্যার উনি তো চলে গেছে, বলল যে তার মা নাকি অসুস্থ, বাসা থেকে কল এসেছে, তার জন্যই সে চলে গেছে। আহান আর কিছু না বলে রাগে তার কেবিন থেকে বের হয়ে যায়। আহান রাগের মাথায় নিচের বাসায় চলে আসে। হলরুমে ঢুকেই আনায়া বলে চিৎকার করতে থাকে। রাগে আহানের চেহারা লালবর্ণ ধারণ করে। আহানের চিৎকার শুনে সাহেল কিচেন থেকে বের হয়ে আসে। কি হলো, তুমি এইভাবে চিল্লাচ্ছ কেন? আবার কি করেছে আনায়া? কি করছে? আমার কফিতে লাল মরিচের গুঁড়ো দিয়েছে। কোথায় তোমার গুণধর বাদর মেয়ে? কি? আরে আমি এখানে। বাহ স্যার, আপনি আমার বাসায় কি মনে করে? আহান তো আনায়ার মুখে এই কথা শুনেই রাগে দ্বিগুণ হয়ে যায়। বলে কি পাগল মেয়ে, আমি নাকি তার বাসায় এসেছি। তোমার সাহস হলো কি করে আমার কফিতে লাল মরিচ দেয়া? আমার সাহসটা একদম ছোটবেলা থেকেই স্যার। কেন আপনি জানেন না? আরে আমি কি বলি, আপনি কিভাবে জানবেন? আপনি তো বাইরে ছিলেন। যেদিন থেকে আপনি বিড়িতে এসছেন সেদিন থেকে আপনি আমার পেছনেই পড়ে আছেন। কখনো কি সুন্দর মেয়ে দেখেননি? দেখেছি, কিন্তু তোমার মতো বাদর মেয়ে কোথাও দেখিনি। ওই বদের হাড্ডি, আমি বাদর মেয়ে? দাঁড়া শালা, আমি পাপাইকে ডাকছি। বলেই আনায়া চলে যায় তার পাপাইয়ের কাছে। আহান শোনো, তোরা না এক কাজ কর, ঝগড়া প্রতিযোগিতায় নাম দে, তাহলে তোরা দুজনেই জিতে যাবি। বলেই সাহেলা চলে যায় কিচেনে। আহান তার মায়ের কথা শুনে বোকা বনে গেল। পাগল নাকি? এই পাগলির সাথে ঝগড়া, তাও আমি? উফ আল্লাহ, কেন যে বিডিতে আসলাম। আহান তার রুমে চলে যায়। রুমে গিয়ে টাওয়াল হাতে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। আর এইদিকে আনায়া তার পাপাইয়ের রুমে গিয়ে দেখে যে তার পাপাই বেশ মন দিয়ে কি যেন করছে। আনায়া মুচকি হেসে বলে, আসবো পাপাই? আরে আনাইয়া, বাইরে কেন, ভেতরে আয়। আনাইয়া খুশি হয়ে আরিফের কাছে যায়। কি করছো পাপাই? বাকি কথা বলার আগেই তোহার কল আসে। আনায়া কলটা রিসিভ করে হ্যালো বলে। আনাইয়া, আজকে তুই রেডি থাকিস, বিকেলে বের হব। অনেকদিন আমরা 3 জন বের হই না, তাই ভাবলাম আজকে 3 জন একসাথে বের হব। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে তোকে কল করে বের হব। বলেই আনায়া কল কেটে দেয়। কে কল করেছে আর কোথায় যাবি তুই? তোহা কল করেছে, বলল যে আজ বিকেলে বের হবে, তার জন্য আমাকে রেডি থাকতে বলেছে। আচ্ছা পাপাই আমি যাই, পরে কথা হবে। বলেই আনায়া বের হয়ে নিচের রুমে চলে যাওয়ার পথে আহানের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে আহান তার এক হাত দিয়ে আনায়ার কোমর আঁকড়ে ধরে। আনায়া চোখ মুখে কুঁচকে ফেলে। ও আমার আল্লাহ, আমি কি বেঁচে আছি নাকি মারা গেছি? এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার তো এখনো বিয়ে হয়নি, ছোট ছোট বেবি হয়নি, তাদের নাম রাখা হয়নি, আমার জামাইয়ের মাথাটা খারাপ করা হয়নি। ও আমার আল্লাহ, এত তাড়াতাড়ি আমাকে মেরো না। কথাগুলো এক নিঃশ্বাসে বলল আনায়া। আনায়ার এমন কথা শুনে আহান হাসবে নাকি কান্না করবে বুঝতেই পারছে না। এই মেয়েটা কি দিয়ে তৈরি, মুখে যা আসে তাই বলে। আহান এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে আনায়ার চোখ বন্ধ করা চেহারা চোখে পড়ে। এই প্রথম আহান আনায়াকে এত কাছ থেকে তার চেহারা দেখছে। এক ধ্যানে তাকিয়ে আছে আহান। এত কেন মায়া এই মেয়েটার চেহারায়? আহান এক ধ্যানে তাকিয়ে থেকে হঠাৎ চোখে পড়ে আনায়ার থুতনির দিকে। থুতনির এক পাশে কালো কুচকে একটা তিল আছে, যেইটা আনায়ার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এক মনে এইসব ভেবেই চলেছে আহান। সেই সময় আনায়ার মনে হলো কেউ তাকে ধরে এক দৃষ্টিতে তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে।
আনায়া পিটপিট করে চোখ খুলে দেখে আহান এক হাত দিয়ে তার কোমর আঁকড়ে ধরে তার দিকেই তাকিয়ে আছে। আনায়া কিছুটা কপাল কুঁচকায় আর মনে মনে বলে, দেখো দেখি কি কাণ্ড, শালা বদের হাড্ডি কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। এইসব ভেবেই আনায়ার চোখ যায় আহানের মুখের দিকে। ছেলেরাও এত সুন্দর হয় তা আনায়ার জানা ছিল না। রে, আমি তো নিজেকেই সুন্দরী মনে করতাম, কিন্তু এই বাদর দেখি আমার থেকে অনেক সুন্দর। চোখগুলো কি বড় বড় নীলাভ চোখ, চোখগুলো ব্রাউন কালার, নাক এতটাই সরু যে একদম তোতা পাখির নাকের মতো। ফর্সা শরীরে ব্ল্যাক শার্ট বেশ মানিয়েছে। আনায়া আনমনে হেসে নিজেকে আবার ঠিক করে বলে, কখনই কি মেয়ে মানুষ দেখেননি? এইভাবে ধরে আনছেন কেন? ছাড়ুন আমাকে। আনায়ার কথায় আহানের হুঁশ ফিরে এলে বলে, হ্যাঁ, আমাকে ছেড়ে দিন। আনায়া বলতে দেরি আহান ছেড়ে দিতেই আনায়া ধপ করে ফ্লোরে পড়ে যায়। আনায়া নিচে পড়া মাত্রই চিৎকার করে বলে, ও মা গো, গেল গো গেল আমার এত সুন্দর কোমরটা গো। এই উজবুকের বাচ্চা আমাকে ইচ্ছে করে ফেলে দিল গো। ও আমার আম্মু, আমার আব্বু, তোমরা কে কোথায় আছো দেখে যাও। এই খাম্বা উজবুক সজারু আমার মতো মাসুম কিউট মেয়েটাকে ফেলে দিল। আনায়ার সামনে ঝুঁকে বলে, এইটা তোমার শাস্তি, আমাকে লালমরিচের কফি খাওয়ানোর জন্য। বলেই আনায়াকে চোখ মেরে সিটি বাজাতে বাজাতে নিচে চলে যায়। বাদর, তোকে আমি দেখে নিব। এই আনায়ার সাথে পাঙ্গা। তোকে যদি বেগুন দিয়ে টিকটিকির তরকারি আর ইঁদুর আর কুত্তার চাটনি না খাইয়েছি, তাহলে আমার নামও আনায়া আহমেদ চৌধুরী না। পরন্ত বিকেলে আনায়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। মিষ্টি কালারের থ্রি পিস পরেছে, চোখ ভর্তি কাজল, হালকা লিপস্টিক। এতেই যেন আনায়াকে খুব সুন্দর লাগলো। আনায়া তার ব্যাগটা কাঁধে নিয়ে তোহাকে কল করে নিজের রুম থেকে বের হয়ে যায়। হলরুমে এসে আরিফার সাহেলার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। আজকে সারাদিন তোহা, লিজা আর আনায়া এই তিনজন মিলে ঘুরবে। আর এদিকে আহানও রেডি হয়ে নেয়। অফিস থেকে যখন তাড়াতাড়ি ফিরেছে, তাহলে আর বাসায় থেকে কি করবে? তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড নির্ঝরের সাথে দেখা করবে। আহান ফোনটা হাতে নিয়ে তার বন্ধু নির্ঝরকে কল করে। ফোনের ওপাশ থেকে হ্যালো বললে আহান মুচকি হেসে কথা বলে। কল কেটে আহান তার রুম থেকে বের হয়ে যায়। গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে বের হয়ে যায়। একটা কফি শপে বসে আছে নির্ঝর, অপেক্ষা করছে আহানের জন্য। প্রায় 30 মিনিট পর আহান এসে পৌঁছয় সেই কফি শপের সামনে। গাড়িটা পার্কিং জায়গায় পার্ক করে আহান দ্রুত পায়ে ভিতরে চলে যায়। চারপাশে তাকিয়ে দেখে নির্ঝর একা বসে ফোন দেখছে। আহান মুচকি হেসে নির্ঝরের সামনে গিয়ে দাঁড়ায়। নির্ঝর মাথা তুলে দেখে আহান দাঁড়িয়ে আছে। মুচকি হেসে হাত থেকে ফোনটা রেখে আহানকে জড়িয়ে ধরে। এত বছর পর বুঝি মনে পড়লো আমাকে? আমি তো মনে করেছি হয়তো ভুলে গেছিস আমাকে। তোকে কি ভুলতে পারি? ভুলিনি দেখেই তো তোর সাথে দেখা করতে আসলাম। এইভাবেই কি ধরে রাখবি? এইবার তো ছাড় আমাকে। অনেক বছর পর আমার বন্ধুকে দেখলাম। কি রে, এত তাড়াতাড়ি ছেড়ে দিই? আর ধরে রাখতে হবে না, আমি আর কোথাও যাব না, একেবারের জন্য চলে এসেছি। আহানের মুখের কথা শুনে তাকে ছেড়ে দিয়ে বলে, সত্যি তুই একেবারের জন্য চলে এসেছিস? সত্যি। আচ্ছা, এখানেই সময় কাটাবো নাকি বের হবো, কোনটা? তাহলে এখন কোথায় যাবি? চল দেখি কোথায় যাওয়া যায়। বলেই দুইজন বের হয়ে যায়। আর এদিকে আনায়া, তোহা আর লিসা তিনজনেই মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। তারা তিনজন ঘুরতে ঘুরতে একসময় ফুচকার দোকানের সামনে চলে আসে। আনায়া নিজের লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে ফুচকার দোকানে চলে যায়। এই মামা, 3 প্লেট ফুচকা দেন তো, ঝাল কমিয়ে। সত্যি কথা বলতে আনায়া তেমন একটা খেতে পারে না। লোকটা আনায়ার কথা মতো ঝাল কমিয়ে 3 প্লেট ফুচকা তিনজনের হাতে দিয়ে দেয়। আনায়ার হাতে দেওয়া মাত্রই সে খেতে শুরু করে। তিনজনেই যেন পাল্লা দিয়ে ফুচকা খাচ্ছে। আহান গাড়ি চালাচ্ছে আর নির্ঝরের সাথে কথা বলছে। গাড়ি চালাতে চালাতে আহানের চোখ পড়ে আনায়ার দিকে। আহান নিজের গাড়ি কিছুটা পিছনে নিয়ে দেখে এইটা সত্যিই আনায়া, যে নিজের মনের সুখে ফুচকা খাচ্ছে। আহান কিছুটা কপালে তাকিয়ে থেকে হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। গাড়ি থেকে নেমেই আহান নির্ঝর হ্যাঁ নিয়ে ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আনায়ার সেই দিকে কোনো খেয়াল নেই যে আহান তার পিছনে।
কিন্তু তোহা যেই না নিজের ব্যাগ থেকে পানির বোতল নিবে সেই সময় তার চোখ পড়ে আহানের দিকে। আহান নিজের দুহাত পকেটে রেখে দাঁড়িয়ে আছে। তোহা ভয়ে একটা শুকনো ঢোক গিয়ে এইদিকে তোহাকে দেখে নির্ঝর তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। নির্ঝরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তোহা তাড়াতাড়ি করে নিজের চোখ নামিয়ে নেয়। আহান আনায়াকে দেখে দুষ্টু হাসি দেয়। তো মিস বকবক, এইবার দেখো তোমার কি হাল করি। বলেই ফুচকাওয়ালাকে ইশারা করে বলেছে বেশি করে ফুচকার মধ্যে ঝাল দিতে। ফুচকাওয়ালা ভয়ে আহানের কথা মতো প্রচুর ঝাল দিয়ে আনায়ার হাতে দেয় ফুচকার প্লেট। এইদিকে তোহাকে দাঁড়াতে দেখে লিজা কিছু বলতে গেলে দেখে আহান স্যার দাঁড়িয়ে আছে। তা দেখে ভয়ে আর লিজা কিছুই বলে না। নির্ঝর তো এক দৃষ্টিতে তোহার দিকে তাকিয়ে আছে, আর তোহা তো নির্ঝরের দিকে তাকাতেই পারছে না লজ্জায়। ছি ছি, এইভাবে কি কেউ তাকিয়ে থাকে? বলেই তোহা লিজার দিকে তাকায়। লিজা মুচকি হেসে এক ভ্রু নাচিয়ে তোহাকে ইশারা করে। তখনই তোহা আর লিজার মনে পড়ে আনায়ার কথা। আনায়া প্রথম ফুচকা মুখে দিতেই নিজের অন্তরাত্মা ছেড়ে চিৎকার করে ওঠে। ও আল্লাহ, এত ঝাল! এই ফুচকাওয়ালার বাচ্চা, তোর সাথে আমার কিসের শত্রুতা রে, যে এইভাবে ফুচকার ঝাল দিলি? দাঁড়া, আজকে তোকে আমি ডিমের সাথে ব্যাঙের স্যুপ খাওয়াবো। আনায়ার এমন কথা শুনে নির্ঝর মুখে হাত দিয়ে রাখে। আহান কি বলে এই মেয়ে? আমার তো এইসব শুনে কেমন যেন লাগছে। আনায়া পানি খেতে নিলে পিছনে ঘুরে দেখে আহান দাঁড়িয়ে আছে। আহানকে দেখে আর বুঝতে বাকি নেই আনায়ার যে এই কাজটা এই বদের হাড্ডি করেছে। ও আচ্ছা, তাই তো বলি ফুচকা এত ঝাল কোথা থেকে আসলো? এত বড় থুকু সাহস কখনোই লোকটার হবে না। শালা উজবুক অ্যানাকোন্ডা, তুই বলেছিস তাই না ফুচকা এত ঝাল দিতে? তোকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে কুচি কুচি করে শিক কাবাব বানিয়ে ইঁদুরকে খাওয়াবো, আর ইঁদুরের মাংস তোকে খাওয়াবো। বলে আনায়া হনহন করে দুইজনকে নিয়ে সেইখান থেকে চলে যায়। আনায়ার কথা শুনে কিছু সময়ের জন্য নির্ঝর ভ্যাবা চেকা খেয়ে যায়। আহান আর সেইখানে না দাঁড়িয়ে নির্ঝরকে নিয়ে গাড়িতে বসে পড়ে। আহান গাড়ি চালাচ্ছে আর রাগে ফুঁসছে, আর এইদিকে নির্ঝর বলে ওঠে, মনে হবে আহান মেয়েটার খুব সাহস। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোকে যদি শিক কাবাব বানিয়ে যদি ইঁদুরকে খাওয়ার, তাহলে ইঁদুরের মাংস তোকে কিভাবে খাওয়াবে? এই বলেই নির্ঝর হেসে দেয়। যাই বলিস আহান, রেসিপিটা দারুণ ছিল। আহান নির্ঝরের দিকে রাগি চোখে তাকালে নির্ঝর চুপ করে যায়। মিস বকবক, অনেক বড় ভুল করলে তুমি। কাল তোমাকে এমন শাস্তি দিব যে সারা জীবন মনে রাখবে যে আহান রেজওয়ান কি জিনিস। আনায়া বাসায় চলে এসে রাগে হাত থেকে ব্যাগটা সোফায় রেখে ফ্রিজ থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে সোফায় বসে পড়ে। আনায়াকে এইভাবে বসে থাকতে দেখে আরিফ তার সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে মামুনি, তুমি এত চুপচাপ বসে আছো আর এত তাড়াতাড়ি চলে এলে? কিছু কি হয়েছে? কি আর হবে পাপাই, কিছু হয়নি। আচ্ছা পাপাই, তুমি আমাকে ইচ্ছে করে তোমার অফিসে রেখেছো তাই তো? আরিফ আনায়ার কথা শুনে ভ্যাপা চেকা খেয়ে যায়। না মানে আমি ভাবলাম যে অন্যর অফিসে কেন কাজ করবে, তার জন্যই তো আমার অফিসে তোমাকে দিলাম। হয়েছে, তোমার দাঁত কেলানি বন্ধ করো। বলেই আনায়া তার রুমে চলে যায়। কি হলো, মেয়েটা এভাবে চলে গেল কেন? তুমি কি কিছু বলেছো? এভাবে তাকানোর কি আছে? আমি আর কি করব? হয়তো তোমার গুণধর ছেলের সাথে কিছু হয়েছে। আচ্ছা সাহেলা, আমি কিছু একটা ভাবছি। কি ভাবছো? আহানের সাথে যদি আনায়ার বিয়ে দিই তাহলে কেমন হবে? ওরে বাবা, দুজন দুজনকে সহ্য করতে পারে না, আর তুমি বলছো দুজনের বিয়ে দিবে? তুমি মুখটা বাংলার পাস করে রেখো না। পারবে তুমি অন্য জায়গায় আনায়াকে বিয়ে দিয়ে নিজের থেকে দূরে থাকতে? তা পারবো না। মেয়েটা আমাদেরকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে, কিন্তু আহান আর আনায়া কখনোই রাজি হবে না। কিভাবে দুজনের বিয়ে দিবে? ওইসব নিয়ে তুমি ভেবো না, শুধু দেখে যাও আমি কি কি করি। দুইজনের কথার মাঝেই আহান চলে আসে। আহান কিছু না বলে নিজের রুমে চলে যেতে চাইলে আরিফ দাঁড়াতে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে আহান। হ্যাঁ বাবা বলো, শুনছি। আমি আর তোমার মা চাই তুমি আনায়াকে বিয়ে করো। কি? তোমাদের গুণধর বাদর মেয়েকে আমি বিয়ে করব? কখনোই না। হ্যাঁ রে, আমার বইয়ে গেছে তোর মতো সজারু উজবুক অ্যানাকোন্ডাকে বিয়ে করতে। আনায়া মুখ সামলে কথা বলো। আমারও শখ জাগেনি তোমার মতো পাগলিকে বিয়ে করার। কি বললি? আমি পাগলি? শুধু পাগলি না, মিস বকবক, শাকচুন্নি, পেতনি, আরো অনেক কিছু বলেই আহান তার রুমে চলে যায়।
আমাকে শাকচুন্নি পেতনি বলা? দাঁড়াও চান্দু, তোমার হবে। বলেই আনায়া তার নিচের রুমে চলে যায়। আর এদিকে সাহেলা আরিফের দিকে তাকিয়ে বলে, দাও, আরো বেশি করে দুজনের বিয়ে দাও। উফ, আগে জানতাম শুধু আনায়া ঝগড়া করে, এখন দেখি আমার ছেলেটাও ঝগড়া করে। এইভাবেই যেন আহান আর আনায়ার ঝগড়া দিনে দিনে শুরু আর শেষ হয়। সকালের মিষ্টি রোদে আনায়ার ঘুম ভেঙে যায়। আড়ামোড়া ভেঙে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আনায়া চলে যায় তার ছোট্ট বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে আনায়া ফুল গাছে পানি দিচ্ছে আর গান গাইছে। বিদেশের ধলা বাদর আমাদের বাংলাদেশে, তাও আবার জন্ম নিল পাপাইয়ের ঘরে। ওরে বাদর বাদর ধলা বাদর। আরে বাহ আনায়া, তুই তো মস্ত বড় গায়িকা। নিজের কাঁধে কিছুটা হাত রেখে বললাম। আহান তার রুমেই ঘুমিয়েছিল। আনায়ার এমন অদ্ভুত গান শুনে তার ঘুম ভেঙে যায়। উফ আল্লাহ, এই মেয়ের মুখটা কি কোনোভাবে চুপ থাকে না? যখনই মুখ খুলে তখনই বাজে কোনো কথা বের হবেই। আহান আর সহ্য করতে না পেরে বেড ছেড়ে বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে দেখে মনের সুখে আনায়া গাছে পানি দিচ্ছে আর এই অদ্ভুত গান গাইছে। আনায়ার এমন গান শুনে আহান চড়ে ধমক দিয়ে বলে, এই মেয়ে, এইগুলো কি গান নাকি আর কিছু? কি অদ্ভুত গান! ওরে ধলা বাদর, আপনার ভালো লেগেছে আমার গান? আরেকবার শোনাই। মিস বকবক, তোমার গান শুনে আমার মন ভরে গেছে। বলেই আহান তার রুমে চলে যায় ফ্রেশ হতে। আনায়া তার রুমে গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে হল রুমে চলে আসে। কোনো মতে নাস্তা করে অফিসে চলে যায়। আর এইদিকে আহান আজকে ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্ট, ব্রাউন জ্যাকেট, হাতে ঘড়ি আর চোখে সানগ্লাস পরে নিচের রুম থেকে বের হয়ে হালকা নাস্তা করে গাড়িতে বসে চলে যায় অফিসে। কিরে, কাল তো অনেক কিছু হলো, সাত্তুকে কিছু করেনি তো? উজবুক আমাকে কচু করবে শালা সজারু। আনা, পিছে তাকা। কেন রে? আমি পিছে তাকাবো কেন? ওই বাদর এসছে নাকি? একবার তো পিছে তাকা। দূর, ওকে তাকাচ্ছি। বলেই আনায়া পিছে তাকিয়ে দেখে খাম্বাটা চোখ পাকিয়ে তাকিয়ে আছে। ওরে বাবারে, খাম্বাটা তো সব শুনে ফেললো রে। আজকে আমি সত্যি শেষ। এই আনায়া, সাত্তু তোর সামনে আসছে, এখন কি হবে? কি আর করবো, ভয়ে তো গলা শুকিয়ে যাচ্ছে আমার। আনায়ার সামনে দাঁড়িয়ে একটু আগে কি বললে? আমাকে মিস বকবক? কই বাদর থুকু, স্যার কিছু তো বলিনি। আর আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? আমি কাছে আসাতে তুমি কেন পিছিয়ে যাচ্ছ মিস বকবক? আমার কেবিনে এসো, কিছু কাজ আছে। বলেই আহান তার কেবিনে চলে যায়। আহান তার কেবিনে চলে যেতেই লিমন আনায়ার সামনে এসে দাঁড়ায়। আনায়া, আর কেন তোমার সামনে এসে দাঁড়িয়েছে? স্যার কি তোমাকে পছন্দ করে? পছন্দ করলে তোর কোনো সমস্যা শালা? যা এখান থেকে, তা না হলে তোকে এখন কুত্তার স্যুপ খাওয়াবো। আনায়ার কথা শুনে লিমন নিজের মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। কি রে, পেট ভরেছে নাকি আরো খাবি? কোনটা? না, আমার পেট ভরেছে। মিস আনায়া, স্যার আপনাকে কখন থেকে ডাকছে, এই কথা কি আপনার কানে যায় না? তোর শালা মোটা ভ্যাজ। স্যার, আপনার কোনো কাজ নেই, শুধু শুধু আমার পেছনে পড়ে থাকেন। আজকেও কি আপনার বউ আপনাকে রামধোলাই দিয়েছে যে সব ঝাল আমার উপর ঝাড়ছেন? মিস আনায়া, আপনি চুপ করে থাকতে পারেন না? যখনই মুখ খোলেন বাজে কথা বের হয়। স্যার, চিৎকার করেন কেন? কানে তো শুনতে পারি। আমার মতো কিউট মাসুম বাচ্চার উপর কেন এত অত্যাচার করেন? আনায়ার কথা শুনে ম্যানেজার রাগে সেখান থেকে চলে যায়। আর এদিকে ল্যাপটপে আনায়া এই অদ্ভুত কথা শুনে আহান হাসতে থাকে। সত্যি মেয়েটা পাগল। আনু, তুই এই বাজে কথা কবে ছাড়বি বলতো? আর কি সব রেসিপির কথা বলিস, শুনলেই কেমন যেন লাগে। আরে ওই মোটা ভ্যাজ ম্যানেজার শুধু শুধু আমার সাথে ঝগড়া করতে আসে। গরুটাকে মঞ্চে ছুরি দিয়ে পেট ফুটো করে দিই। এই মেয়ে কখনোই ভালো হবে না। আনু, তোর পেছনে ম্যানেজার। আনায়া তার পিছে ঘুরে দেখে ম্যানেজার দাঁড়িয়ে আছে। আনায়া বেঁকি হাসি দিয়ে বলে, স্যার, পেছন থেকে অন্যের কথা শোনা বাদ দিন, এটা কিন্তু শরীরের জন্য ভালো না। ম্যানেজার রাগে আর কিছু না বলে ঠাস করে আনায়ার টেবিলে অনেকগুলো ফাইল রেখে চলে যায়। শালা ইচ্ছে করে দিল, মঞ্চে এক ঘুষি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিই। হয়েছে তোর, নে এবার মন দিয়ে কাজ কর। আনায়া ফাইল দেখার কারণে আহান যে তার কেবিনে ডেকেছে তা সে ভুলেই গেছে।
আনায়াকে আসতে না দেখে আহান তার কেবিন থেকে বের হয়ে আনায়ার পিছনে এসে দাঁড়ায়। মিস বকবক, আমি আপনাকে ডেকেছি, সে খবর কি আর আপনার আছে? এই এই তোহা, দেখ তো কোন খাম্মা আমার পেছনে দাঁড়িয়ে ছাগলের মতো ম্যামা করছে। তোহা পিছনে ফিরে দেখে আহান দাঁড়িয়ে আছে। তোহা শুকনো একটা ঢোক গিলে আনায়াকে খোঁচা দেয়। কি হলো, খোঁচা দিচ্ছিস কেন? তোর সামনে হনুমান নাকি? হনুমানের চাইতেই অনেক ভয়ঙ্কর মানুষ সামনে দাঁড়িয়ে আছে। আরে কে, কোন শালা? পিছনে ফিরে দেখে আহান চোখ মুখ লাল করে তার দিকে তাকিয়ে আছে। স্যার, আপনি পিছন থেকে কেন আমার সব কথা শুনে জন্মের সময় কি সবার পিছনে ছিলেন? যাই বলি না কেন পিছনে এসে দাঁড়িয়ে থাকেন। আহান আর কিছু না বলে আনায়ার হাত ধরে নিচের কেবিনে নিয়ে যায়। আর এইদিকে তোহা, আজ তো আনো শেষ। ঠিক বলেছিস, এই মেয়েটা একটুও চুপ থাকতে পারে না। না জানি আনুর কপালে আজ কি আছে। আহান তার কেবিনে আনায়াকে এনে সামনে দাঁড় করিয়ে কিছু ফাইল টেবিলে রাখে। আনায়া এত ফাইল দেখে কাঁদো কাঁদো মুখ করে বলে, স্যার, ওই স্যার 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 ও স্যার ওই স্যার। ভেড়ার মতো চিৎকার করছো কেন? কানে তো শুনতে পারি, বলো কি বলবে? এত ফাইল কিভাবে দেখবো, একটু তো দয়া করুন। 24 ঘন্টা তোমার হাতে আছে, কাজটা তাড়াতাড়ি শেষ করো। বিড়াল, ছাগল, বাদর, তোকে দেখে নিব। বলে যেই না বসতে যাবে তখনই আহান বসতে মানা করে দেয়। দাঁড়িয়ে থেকে সব কাজ করতে হবে। আমি তো জানি শালা তুই ইচ্ছে করেই এই কাজটা করছিস। আর কি, আনায়া দাঁড়িয়ে থেকেই ফাইলগুলো চেক করতে থাকে। ঘন্টা খানিক পর আনায়া আর দাঁড়িয়ে থাকতে না পেরে যেই না বসতে যাবে তখনই আহান বসতে মানা করে দেয়। মিস বকবক, আমি কি আপনাকে বসতে বলেছি? দাঁড়িয়ে থেকে সব কাজ শেষ করবেন। স্যার, আমার পায়ে ভীষণ ব্যথা করছে, একটু বসি। না, বসা যাবে না। আর যদি বসতে চান তাহলে কাজ কিন্তু আরো বাড়িয়ে দিব। না স্যার, আমি ঠিক আছি। আহান আনায়ার এমন চেহারা দেখে মনে মনে বলে, আমাকে রাগানো তাই না? দেখো মিস বকবক, এইবার দেখো দাঁড়িয়ে থাকতে কেমন লাগে। ওকে মিস বকবক, আপনি কাজ করুন, আমি একটু আসছি। বলেই আহান তার চোখে সানগ্লাসটা পরে গাড়ির চাবি নিয়ে সিটি বাজাতে বাজাতে বের হবে। সেই সময় পিছনে ঘুরে বলে, মিস বকবক, এইভাবে দাঁড়িয়ে কাজ করবেন। আর যদি আমি জানতে পারি যে আপনি বসে কাজ করেছেন তাহলে আপনার খবর আছে। বলেই আহান চলে যায়। ভোলা বাদর কোথাকার, তোকে আমি পটলের সাথে সাপের মাংস রান্না করে খাওয়াবো, আর তার সাথে টিকটিকির চাটনি। পাপাই গো, দেখে যাও তোমার হারামি ছেলে আমাকে কত বড় শাস্তি দিয়েছে। বেশ ঘন্টার উপরে হবে আনায়া দাঁড়িয়ে কাজ করছে। আর এইদিকে আহান এত কাজ দিয়ে যে অফিস থেকে বের হয়েছে তার আর আসার নাম নেই। কিছুক্ষণ পরেই ম্যানেজার আহানের কেবিনে আসে। স্যার, আসবো? পরপর কয়েকবার বলার পরেও ও যখন দেখছে ভিতর থেকে কোনো উত্তর আসছে না, তখন ম্যানেজার আর কিছু না ভেবে সোজা আহানের কেবিনে ঢুকে পড়ে। ম্যানেজার ঢোকা মাত্রই তার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়, কারণ আনায়া চেয়ারে বসে ফাইলের উপর মাথা রেখে আরাম করে ঘুমিয়ে আছে। এইসব কাণ্ড দেখে ম্যানেজার প্রচুর রেগে চিৎকার করে ওঠে। মিস আনায়া! ম্যানেজারের চিৎকার শুনেও আনায়ার ঘুম ভাঙে না। তা দেখে ম্যানেজার দ্রুত পায়ের সামনে থাকা পানির গ্লাস নিয়ে আনায়ার উপর ঢেলে দেয়। সেই সময় আনায়া চমকে ওঠে। ও আম্মু গো, অফিসের ছাদ ফুটো হয়ে গেছে, আমার উপর বৃষ্টির পানি পড়ছে। কে কোথায় আছো সবাই দেখে যাও, বাঁচাও আমাকে। মিস আনায়া, আপনি একটু চুপ করবেন? অফিসের ছাদ ফুটো হয়নি, আমি আপনার মুখে পানি ঢেলে দিয়েছি। কাজ ফেলে আপনি আরামে ঘুমিয়ে আছেন। ওই শালা মোটা ভ্যাজ, তোর সাহস তো কম না, আমার মুখে পানি ঢালা। আর এত সারের মতো চিৎকার করে কি আছে? আমি তো কানে শুনতে পারি। আপনার সাহস তো কম না, আপনি আমাকে মুটো ভাজ বলেন? দাঁড়ান, আজকে স্যার আসুক, আপনার নামে বিচার দিব। বলেই ম্যানেজার চলে যায়। শালা মোটার বাচ্চা মোটা, আজকেও মনে হয় বউ উড়াধুরা মেরেছে, তার জন্য সব ঝাল আমার উপর মেটাতে এসছে। মোটা গরু হাতি কোথাকার, মঞ্চে তেলা পোকার জুস করে খাওয়ায়। ধুর, আর করবো না শালার কাজ, আমাকে শাস্তি দেয়া, তাই না? দাঁড়া, তোর ফাইলের এমন 12টা বাজাবো যে তুই বারবার আমার নাম নিবি। আনায়া দুষ্টু হাসি দিয়ে ফাইলের মধ্যে ইচ্ছে মতো মনে যা আসে তা একে কিছু লিখে আহানের কেবিন থেকে বের হয়ে যায়। আর এইদিকে আহান মনের সুখে কফি শপে বসে আরাম করে কফি খাচ্ছে। কফির কাপটা হাত থেকে রেখে ঘড়ির দিকে নজর দেয়।
বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। মিস বকবক হয়তো এত করে শিক্ষা পেয়েছে। বলেই আহান বিল দিয়ে কফি শপ থেকে বের হয়ে গাড়িতে বসে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। আনায়া তোহা আর লিসার সামনে এসে দাঁড়ায়। কিরে, তোরা দুজন কি করছিস? কি ব্যাপার আনো, তুই এতটা নর্মাল ব্যবহার করছিস? কোনো গন্ডগোল করিস নি তো? কবে আনো গন্ডগোল ছাড়া শান্ত থেকেছে? তুই কি একটু বলতে পারবি? দেখ আজকে আবার আহান স্যারের কেবিনে বসে কি করছে। কি তোরা আমার বিষয়ে এইসব ভাবিস? আমি কত কিউট মাসুম একটা মেয়ে, আর তোরা আমার নামে এইরকম ভাবে কথা বলতে পারলি? আরে তুই কান্না করিস কেন? আমি আর লিজা তো জানি তুই কতটা কিউট মাসুম একটা মেয়ে। তোর নামে কি আর আমরা খারাপ কিছু বলতে পারি? থ্যাংক ইউ হারামি বেস্টুরা। আজ তোদেরকে বেগুন দিয়ে কুমিরের তরকারি, তেলাপোকার পোলাও আর ইঁদুরের চাটনি খাওয়াবো। আর হ্যাঁ, ডিমের বোরহানি। লিজা আনায়ার কথা শুনে দৌড়ে ওয়াশরুমে চলে যায়, আর তোহা কপাল কুঁচকে মুখে হাত দিয়ে বসে থাকে। প্লিজ আনু, তোর এই অদ্ভুত রেসিপি আর বলিস না। আমি বাসায় গিয়ে আর কিছু খেতে পারবো না। আচ্ছা কি ঠিক আছে, হ্যাঁ আর কিছু বলবো? তাদের কথার মাঝেই আহান এসে হাজির হয়। আনায়াকে তার কেবিন থেকে বের হয়ে নিজের সিটে বসে থাকতে দেখে ভীষণ রেগে যায়। মিস বকবক, আপনাকে যে আমি কাজ দিয়েছি তা কি শেষ করেছেন? এই তোহা, দেখ তো আমার পেছনে কোন ছাগল দাঁড়িয়ে ম্যানা করছে। এই ছাগলটাকে চুপ থাকতে বলতো, তা না হলে ছাগলের বাচ্চাকে কাকের সাথে নুডলসের স্যুপ খাওয়াবো। আনায়ার কথা শুনে আহানার 1 মিনিট না দাঁড়িয়ে মুখে হাত দিয়ে নিচের কেবিনে দ্রুত চলে যায়। আর এইদিকে লিসা তার সিটে বসতে যাবে, কিন্তু আবার আনায়ার কথা শুনে লিসা আবার ওয়াশরুমে দৌড় দেয়। তোহা তো চোখ মুখ কুঁচকে রাখে। আবারও তুই এই ধরনের কথা বললি? আর তোর পিছে কোনো ছাগল না, আহান স্যার ছিল। আজকে তোর হবে আনু। ও আমার আল্লাহ, ওই বজ্জাত অ্যানাকোন্ডা হনুমানের বাচ্চা ছিল। আমাকে পরে থুকু আগে বলিসনি কেন? আজকে তো ওই বদের হাড্ডি আমার ইজ্জতের ফালুদা বানাবে। উফ আল্লাহ। আহান তার কেবিনে বসে আছে। ইয়াকছি, কি অদ্ভুত রেসিপি রে বাবা। এই ধরনের কথা এই আনায়া ছাড়া আর কে বলতে পারবে? আর আমার বাবা বলে এই পাগলিকে বিয়ে করতে হবে। ওর মতো পাগলিকে বিয়ে করে আমার জীবন নষ্ট করবো নাকি? আনায়াকে বিয়ে করলে আমি সত্যি মারা যাব। আহান আর কিছু না ভেবে সামনে থাকা ফাইলগুলো দেখতে থাকে। বেশ কয়েকটা ফাইল দেখার পর আর একটা ফাইল হাতে নিয়ে খুলে দেখা মাত্রই আহানের চোখ বড় বড় হয়ে যায়, কারণ আনায়া বেশ অদ্ভুত রেসিপি আহানের জন্য লিখেছে। আহান স্যারের বাচ্চা, আপনার জন্য আমার তৈরি করা রেসিপি: বেগুন দিয়ে ইঁদুরের তরকারি, বাদুরের কাচ্চি পোলাও, খরগোশের কোরমা, হাতির মাংসের রেজালা, সজারুর রোস্ট, আর সব হজম করার জন্য ভেড়ার বোরহানি। এই অদ্ভুত রেসিপি দেখে আহান যেন অজ্ঞান হওয়ার অবস্থা। এই মেয়ে কি দিয়ে তৈরি? কি অদ্ভুত রেসিপি রে বাবা, তাও আবার আমার জন্য। এই মেয়েকে যাই শাস্তি দেই না কেন, উল্টো আমাকেই বাস খেতে হয়। আর কিছু না ভেবে আহান আনায়া বলে চিৎকার করে ওঠে। এত জোরে চিৎকার করে যে বাহিরের স্টাফরা সবাই যেন আহানের কেবিনের দিকে তাকিয়ে আছে। কি হলো? এইভাবে স্যার চিৎকার করে তোকে কেন ডাকছে? কোনো গন্ডগোল করিসনি তো? গন্ডগোল ছাড়া এই মেয়ে কবে শান্ত থেকেছে বলতে পারিস? কিরে, তুই এভাবে বসে আছিস কেন? যা, তোকে ডাকছে। তোহা শোন না, আমার বদলে তুই যা, আমি একটু আসছি। বলেই আনায়া নিচের কাঁধে ব্যাগ নিয়ে ঘুরেই দেখে ম্যানেজার তার সামনে। মিস আনায়া, স্যার আপনাকে কখন থেকে ডাকছে? আপনার কানে কি স্যারের কথা ঢোকে না? কানে তো যায় স্যার, কিন্তু আপনি যদি হাতির মতো সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে কিভাবে আমার মতো মাসুম বাচ্চা স্যারের কেবিনে যাবে? আর হ্যাঁ স্যার, আজকেও কি আপনি আপনার বউয়ের হাতে কেলানি খেয়েছেন যে সব সময় আমার আগে পিছে ছাগলের মতো ম্যানা করেন? ম্যানেজার রাগে শুধু সাপের মতো ফুঁসতে থাকে। জানে যে এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই, যাই বলবে তার মুখ থেকে উল্টো পাল্টা কথা বের হবেই। ম্যানেজার আনায়াকে আর কিছু না বলে রাগে সেইখান থেকে চলে যায়। এইদিকে আনায়া না আসাতে আহান আবার তার নাম ধরে ডাকতে থাকে। আহানের কথা শুনে আনায়া, উফ, এই বদের হাড্ডি দেখে আমার পিছু ছাড়বে না। আজ মনে হয় আমার কপালে শনি, রবি, সোম তিনটাই আছে। আনায়া রে, এখন তোর কি হবে? আনায়া আর কিছু না ভেবে সোজা চলে যায় আহানের কেবিনে। আহান তার মুখটা ফাইল থেকে তুলে আনায়ার দিকে রাগি চোখে তাকায়।
আহানের এমন রাগী চেহারা দেখে আনায়া ভয়ে শুকনো ঢোক গেলে। আমাকে ডেকেছেন বদের হাড্ডি ধুক্কু স্যার? আনায়ার কথা শুনে আহান তার হাতের ফাইলটা নিয়ে আনায়ার সামনে ধরে। আনায়া একবার ফাইলের দিকে আর একবার আহানের দিকে তাকায়। এইসব কি মিস বকবক? আমি কি করে জানবো স্যার এসব কি? আর আমি তো এসব লিখিনি। আমি তো একবারের জন্য বলিনি যে তুমি এসব লিখেছো। ইসরে গাদি, এখন কি করবি তুই? শালা তো সব বুঝে গেল। আসলে স্যার হয়েছে কি, ওই যে মোটা ভ্যাজ আছে না, এইভাবে তাকানোর কি আছে? বললাম যে আমাদের ম্যানেজার আছে না, সেই হয়তো এই ফাইলে এসব লিখেছে আর নাম দিয়েছে আমার। আপনি বলুন বদের হাড্ডি, আমি কি এইসব ফালতু লেখা লিখতে পারি? কি বললে তুমি? আমি কি? ও স্যার সরি, আসলে আমাদের ম্যানেজার আপনার ফাইলে এসব অদ্ভুত রেসিপি লিখেছে। আমি তো আর এইসব রেসিপির নাম কখনোই শুনিনি, সত্যি বলছি স্যার। আমার কাছে মিথ্যা বলা হচ্ছে? এই লেখাগুলো ম্যানেজার না তুমি লিখেছো, আর আমি তোমাকে ভালো করে চিনি। এর শাস্তি তুমি এখনই পাবে। তোমার কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো, আর আমি না বলা পর্যন্ত কান আর পা নামাবে না। কি? আমি কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবো? পারবো না আমি এই কাজ করতে। এখন যদি আমার কথা মতো কাজ না করো তাহলে এই অফিসে সারা রাত তোমাকে থাকতে হবে। আমি জানি তো উজবুক কোথাকার, তুই এটা ইচ্ছে করে করেছিস। কি ভাবছো মিস বকবক? তাহলে কানে ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো। আর কি, আহানের কথা মতো আনায়া তার কান ধরে এক পা তুলে দাঁড়িয়ে আছে। আল্লাহ, ওপর থেকে দড়ি ফালাও, এই বদের হাড্ডিকে আমি উপরে পাঠিয়ে দিই। আমাকে বকা দেওয়া শেষ হলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। মিস বকবক, এখন বুঝবে কেমন লাগে আমার সাথে এই আহান রেজওয়ানের খানের সাথে পাঙ্গা কতটা ভারী পড়বে তোমার উপর। আহান তার কাজে মন দেয় আর ম্যানেজারকে কল করে বলে তোহাকে দিয়ে কফি পাঠিয়ে দিতে। ম্যানেজার তোহার কাছে এসে বললে তোহা আর দেরি না করে আহানের জন্য কফি বানিয়ে নিয়ে তার কেবিনে চলে আসে। ভিতরে ঢুকেই দেখে আনায়া কান ধরে এক পা উঁচু করে দাঁড়িয়ে আছে। আনায়ার দিকে তোহা তাকিয়ে মনে মনে বলে, হায় রে, কে যে তোকে বলেছে আহান স্যারের সাথে পাঙ্গা দিতে? এখন নিজের ঠেলা নিজেই সামলা। কফিটা রেখে আনায়ার দিকে তাকিয়ে তোহা আহানের কেবিন থেকে বের হয়ে যায়। আনায়া আর সহ্য করতে না পেরে এই বদের হাড্ডি আমি গেলাম বলেই এক ভোর দৌড় দেয়। আহান কিছু সময়ের জন্য ভ্যাবাচাকা খেয়ে যায়। আনায়া আর 1 মিনিট দেরি না করে ব্যাগ নিয়ে সোজা দৌড়ে অফিসের বাহিরে চলে আসে। বাহিরে এসে আনায়া হাঁপাতে থাকে। তখনই আনায়ার চোখ পড়ে আহানের গাড়ির উপর। শালা সজারুর বাচ্চা, আমাকে শাস্তি দেয়া, দাঁড়া। বলেই আশেপাশে তাকিয়ে দেখে কিছুটা দূরে একটা বড় পাথর পড়ে আছে। আর 1 মিনিট দেরি না করে আনায়া পাথরটা তুলে সামনে লাইটের কাঁচ দুটো ভেঙে ফেলে আর ব্যাগ থেকে লিপস্টিক বের করে বড় বড় করে লিখে রাখে, শালা বদের হাড্ডি অ্যানাকোন্ডা, তোর গাড়ির 12টা বাজালাম। বলেই আনায়া সেইখান থেকে দ্রুত পায়ে চলে যায়। আর এদিকে আহান তার কেবিন থেকে সব দেখছে আর রাগে ফুঁসছে। মিস বকবক, আমার গাড়ি যে হাল করেছো তার শাস্তি তুমি পাবে, আর তোমাকে এমন শাস্তি দিব যে চিরজীবন মনে রাখবে। মিস আনায়া আহমেদ চৌধুরী। আনায়া বাসায় এসে দেখে সাহেলা কিছু একটা করছে। তা দেখে আস্তে করে পিছনে দাঁড়িয়ে বলে, কি করছো মামুনি? দেখছিস না চোখে কি করছি? রান্না করছি। আর তোর এই দাঁত কেলানি বন্ধ কর। ভালো করে বললাম তো কথাটা, তাই তোমার ভালো লাগলো না। আচ্ছা আমি রুমে গেলাম। বলেই আনায়া তার রুমে যাবে, তখনই লিসা এসে হাজির। আনায়া পিছনে ফিরে দেখে লিসা দাঁড়িয়ে আছে আর হাতে যেন কি একটা কার্ডের মতো দেখা যাচ্ছে। কি রে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আনায়ার কথা শুনে সাহেলা কিচেন থেকে এসেই দেখে লিসা দাঁড়িয়ে আছে। আরে লিজা, এভাবে বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। সাহেলার কথা শুনে লিসা ভিতরে এসে বলে, আন্টি এ নিন কার্ড। কিসের কার্ড রে লিজা? আমার বিয়ের কার্ড। কি, তোর বিয়ের কার্ড? আর আমি জানি না? ড্রামা কুইন। আরে আমিও তো জানি না। বাসায় গিয়ে দেখি বাবা আমার হাতে এই কার্ডটা ধরিয়ে দিয়ে বলল তোকে আর তোহাকে যেন দিয়ে আসি। ও আচ্ছা, তাহলে তো তোর বিয়ে আমি যাব। কি বলো মামুনি? হ্যাঁ যাবি তো, তবে আহানের সাথে। আমি আর তোর পাপাই বিয়ের দিন যাব। না, এই বদের হাড্ডি ছেলের সাথে আমি যাব না। তুই যাবি,
আর তোর হাত পা শরীর সব কিছুই সাথেই যাবে। আরে রাগ করিস না, যাব। আমি কিন্তু ওনার সাথে না, তোহার সাথে, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই তোহার সাথে চলে যাবি, কিন্তু আমার মামা বাড়িতে। বিয়ে সেইখানেই হবে। আর অফিসে সবাইকে বলে দিয়েছি। সেদিন স্যারের সাথে ওনার বন্ধু ছিল, কি যেন নাম? নির্ঝর? হ্যাঁ, নির্ঝর। তাকেও স্যার সাথে করে নিয়ে যাবে। আর তুই আজকেই তোহাকে নিয়ে পৌঁছে যাবি, কেমন? দেরি যেন না হয়। তাহলে আমি আসি। বলেই লিজা চলে যায়। যা, আর দাঁড়িয়ে থেকে কি করবি? সবকিছু গুছিয়ে নিয়ে তোহাকে কল করে বের হয়ে যা। ওকে মামনি। বলেই আনায়া তার রুমে যাবে, সেই সময় সাহেলা পিছন থেকে ডাক দেয়। আজকেও কি আহানের সাথে তোর ঝগড়া হয়েছে, তাই না? এইভাবে তাকানোর কি আছে? এই আর নতুন কি বলো তো? তোমার ছেলে আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করে। ও হ্যালো শাকচুন্নি, আমি তোমার সাথে ঝগড়া করি না, তুমি ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করো। তোদের ঝগড়াতে আমি পাগল হয়ে যাব, যেমন আমার ছেলে। আর তুই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। কেউ আর কিছু না চেয়ে যার রুমে চলে যায়। আনায়া তার রুমে গিয়ে তোহাকে কল করে। হ্যালো। ও কুত্তি, কতক্ষণ ধইরা ফোন করতাছি, ধরিস না কেন তুই? ওয়াশরুমে থাকলে কেমনে ফোন ধরমো? আচ্ছা শোন, লিজা কি তোর বাসায় এসেছিল? ওর নাকি বিয়ে, তুই যাবি না? হ্যাঁ, সেই জন্যই তো রেডি হচ্ছে। কেন, তুই যাবি না? হ্যাঁ রে, যাবো। আমি না গেলে তো বিয়েই হবে না। ড্রামা কুইন। আচ্ছা শোন, তুই রেডি হয়ে আমাদের বাসায় চলে আয়। এইখান থেকে আমি আর তুই একসাথে যাব, কেমন? এখন রাখি, বাই। বাই। আর এইদিকে আহান ফ্রেশ হয়ে নির্ঝরকে কল করে। অনেক সময় ধরে কল বেজেই যাচ্ছে, কিন্তু কল ধরার নাম নেই। শেষবারের মতো কল দিয়ে আহান সেই সময় নির্ঝর কলটা রিসিভ করে। ওপাশ থেকে হ্যালো বললে, শালা, সে কখন থেকে তোকে কল করছি, কোথায় ছিলি তুই? প্রথমে তো আমার কোনো গুণই নেই যে আমাকে তুই শালা বলবি। আর আমি ফোন ধরতে পারিনি, কারণ হলো আমি ওয়াশরুমে ছিলাম। তুই একবার বল, কেন কল করেছিস? তুই রেডি হয়ে থাকবি, আমি তোকে নিতে আসবো। কেন, কোথাও যাচ্ছি নাকি আমরা? হ্যাঁ, আমার অফিসের একজন স্টাফের বিয়েতে, আর সাথে করে তোকে নিয়ে যেতে বলেছে। সেই বিয়েতে গেলে তুই তোহাকে দেখতে পারবি। তুই কি করে বুঝলি যে আমি তোহাকে পছন্দ করি? ওই দিন ফুচকার দোকানে দেখেছি কিভাবে তুই যে তোহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি। আর এত কথা বলা যাবে না, তুই রেডি হয়ে থাকিস, কেমন? আচ্ছা রাখি, বাই। বাই। বলেই আহান নিচে নেমে এসেই ডাইনিং টেবিলে খেতে বসে পড়ে। সাহেলা খাবার সামনে দিলে আহান খেয়ে টেবিল থেকে উঠে হাত ধুয়ে নিচের রুমে চলে যায়। আহান নিচের বিছানায় গা এলিয়ে দেয় আর ভাবতে থাকে। এই পাগলি মেয়েটা কবে যে আমার পিছু ছাড়বে কে জানে। আর কিছু না ভেবে আহান রেডি হতে চলে যায়। আনায়া কিছু খেয়ে বিছানায় শুয়ে পড়ে। আর এইদিকে তোহা এসে হাজির হয়। তোহা কলিং বেল বাজাতেই সাহেলা এসে দরজাটা খুলে দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আন্টি আমিও ভালো আছি, কিন্তু আনু কোথায়? আর কোথায়, হয়তো তার রুমে আরাম করে ঘুমাচ্ছে। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। তুমি যাও আনাইয়া, ও রুমে আছে। ওকে আঙ্কেল। তোহা আমার রুমে এসেই দেখে আমি টেডি বিয়ার নিয়ে উপর হয়ে শুয়ে আছি। আহা, কি শান্তির ঘুম, আর কিছুই খবর নাই তার। ওই হারামি, ওঠ, বেড়াইতে যাবি না? ওঠ তাড়াতাড়ি। বলেই তোহা বিছানার ওপাশে গিয়ে উঠে এক লাথি মেরে বেড থেকে ফেলে দেয় আনুকে। ও আল্লাহ গো, গেল আমার কোমরটা। আহারে, আমার এত সুন্দর কোমর। এই কোন জলহস্তির বাচ্চারে যে আনায়াকে লাথি দিয়ে ফেলে দিল। সামনে আয় একবার, তোকে যদি টিকটিকির সাথে ব্যাঙের স্যুপ না খাওয়াই, তাহলে আমার নামও আনায়না। তোহা আনায়ার কথা শুনে মুখে হাত দিয়ে রাখে। ইয়াচ্ছি, প্লিজ আনো, তোর এই অদ্ভুত রেসিপি বলা বন্ধ কর। আনায়া পিছনে ঘুরে দেখে তোহা দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, তুই আমাকে লাথি মেরেছিস? মারবো না তো কি করব? তোর দিকে তাকিয়ে কি পানে পানে ডান্স দেব? সেই কখন থেকে তোকে ডাকছি, তোর কোনো খবর নেই। যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বসে থাক, আমি রেডি হয়ে আসছি। তোর দাঁত কেলানে বন্ধ করে তাড়াতাড়ি যা, দেরি যেন না হয়। আহান আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। পরনে ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্ট, ব্রাউন জ্যাকেট,
হাতে রোলেক্সের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। এতেই যেন আহানকে অসাধারণ লাগছে। আর এইদিকে আনায়া ব্ল্যাক কামিজ পরছে, চুলগুলো কোমর অবধি ছাড়া, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া। ব্যাস, আনায়া রেডি। নিজের ব্যাগ হাতে নিয়ে আনায়া আর তোহা রুম থেকে বের হয়। সাহিলা আর আরিফের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে রওনা দেয় লিসার মামার বাড়ি। আহান তার ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বের হয়ে দুইজনের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় নির্ঝরের বাড়ি। তাকে সাথে নিয়ে তারপর লিসার মামার বাড়ি রওনা দিবে। প্রায় 20 মিনিট পর আহান এসে পৌঁছয় নির্ঝরের বাড়ি। গাড়ি থেকে নেমে আহান চলে যায়। কলিং বেল চাপ দিতেই একজন মধ্যবয়স্ক লোক দরজা খুলে দেয়। ওপাশ থেকে নির্ঝর বলে ওঠে, কে এসেছে চাচা? আমি। তুই কি রেডি নাকি তোর জন্য বসতে হবে কোনটা? এভাবে তাকানোর কিছুই নেই, আমি রেডি আছি। তাহলে চল। বলেই দুইজন বের হয়ে যায়। আহান আর নির্ঝর দুইজনেই গাড়িতে বসে লিসার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে নির্ঝর আহানকে তোহার বিষয়ে অনেক কিছুই জানে দেয়, কিন্তু কিভাবে তোহাকে তার মনের কথা বলবে যদি তোহা তাকে ফিরিয়ে দেয়। আরে তুই চিন্তা করিস না, তোকে সাহায্য করতে পারে একজন, আর সে হচ্ছে মিস বকবক। কি ভাই, দেখ, অকালে মৃত্যুবরণ করতে পারবো না। যেই সব রেসিপির কথা বলে আনায়া, ওকে দেখলে আমার মনে হয় আমি মারা গেছি। আহান নির্ঝরের কথা শুনে হেসে দেয়। তুই যে কিভাবে সহ্য করিস, আর তোর জায়গায় আমি হলে ছোটখাটো মিনি স্টক করতাম। আহান তো হাসতে হাসতে শেষ। কিন্তু হঠাৎ আহানের মনে পড়ে যায় শুরু থেকে আনায়াকে যখন প্রথম দেখেছে, তারপর থেকে দুইজনের ঝগড়া, খুনসুটি সব যেন ভেবেই আনমনে হেসে দেয় আহান। নির্ঝর এইসব কিছু লক্ষ্য করে বলে, আহান, একটা কথা বলবো? বল। আমার মনে হয় তুই আনায়াকে ভালোবাসিস। আহান নির্ঝরের কথা শুনে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয়। মানে কি?